তৃণমূল যেরকম বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তার রাজনীতির বিস্তার ঘটানোর জন্যে, উল্টো দিকে বিজেপি সেই হিসেবেই যে নেতাদেরকে তারা ধরেছিল দুর্নীতির অভিযোগে তাদের সব আস্তে 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 জামিন হয়ে যাচ্ছে। ঠিক এই কথাটা বলতে পারবে যে প্যালেস্টাইন বা ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য তারা কোনো কাজ করেছে, তাদের প্রতি তার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মিছিল করেছে? খালি বাংলাদেশের সংখ্যালঘুদের ঘটনার প্রতিবাদে মিছিল করছেন। নন্দীগ্রাম অন্যান্য জায়গায় সমবায় নির্বাচনে বিজেপি ঠিক নমিনেশন দিয়ে দিতে পারছে, তৃণমূল পারছে। বামপন্থীরা নমিনেশন দিতে গেলে মারধর, আক্রমণ, মিথ্যে মামলা, এখন পুলিশ ওইসব নতুন শিখেছে, গাঁজা কেস দিয়ে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এইসব ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ বামপন্থীরা সাধারণ মানুষের দাবি দেওয়ার লড়াইয়ে কথা বলছে বলে, ভোট বাক্সে পড়ছে বলেই তো পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে নিতে হচ্ছে, ভোট বাক্সে প্রভাব পড়ছে বলেই তো সঠিক ভোটার তালিকা তৈরির জন্য আমরা আগে যখন নির্বাচন কমিশনের কাছে গেছি তখন নির্বাচন কমিশন নাম বাদ দেয়নি। 23 সালে পার্টির পক্ষ থেকে কলকাতায় হাজার প্রায় 50,000 নামের তালিকা জমা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কেন সেই নাম বাদ পড়ল না? আজকে নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, 23 সালের পেন্ডিং কাজটা এখনও কেন হয়নি? কোন নেতার চাপে, কোন মন্ত্রীর চাপে? সেই প্রশ্ন তো আমরা জানতে চাইব। সাধারণ মানুষ নেই বলে আরজিকরের ঘটনার পর একেবারে হাজার সমন সমস্ত লোককে পাঠানো হয়েছে। কেন এই ভয় দেখানো? কেন আবার ঘটনার 1 বছর পর যখন আসছে জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের আবার পুরনো মামলা দিয়ে ডেকে পাঠানো হচ্ছে? কেন? কারণ যারা আসল লড়াইয়ের লোক তারা যাতে আবার রাস্তায় নেমে না পড়ে তার জন্য সরকার এটা হাল করতে চাইছে। একজন যুবতী কমরেডের স্বামীকে ডেকে নিয়ে বলা হচ্ছে, পুলিশ বলছে যে আপনি কি স্বামী, আপনি আপনার বউকে একটু আটকে রাখতে পারেন না বাড়িতে? এই যে মনুবাদী মনোভাব যেটা আরএসএস শেখায়, সেইটা যখন পুলিশ শেখাতে ব্যস্ত হয়ে পড়েছে তখন বোঝা যাচ্ছে যে পুলিশ তার ইন্টেলিজেন্স, তারা এখন আর ন্যায় প্রতিষ্ঠার কাজ করছে না, তারা এখন সমাজবিরোধীদের ধরতে পারছে না, কারণ সরকারটাই সমাজবিরোধী দ্বারা পরিচালিত হয়ে গেছে। শুধু বিজেপি বিরোধী দলের যে নেতাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ করতো, সেটা মহারাষ্ট্রে হতে পারে, আসামে হতে পারে, পশ্চিমবাংলায় হতে পারে, তারা দল পাল্টে ফেলতেই তাদের নামে সব দুর্নীতির অভিযোগ বন্ধ হয়ে গেল। যে নেতারা অতীতে শুভেন্দুবাবুর দুর্নীতি সম্পর্কে কথা বলতেন তারা এখন শুভেন্দুবাবুর সম্পর্কে জয়ধ্বনি দিচ্ছেন। মানুষ বিশ্বাস করবে? বামপন্থীদের গ্রেপ্তার করা হচ্ছে কেন তার কারণ খুব স্পষ্ট, যে বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আরও বেশি জায়গা যখন পাবে তখন তৃণমূল আর বিজেপির অসুবিধা হয়ে যাবে। যোগ্যদের যোগ্য সম্মান দিতে গেলে সমাজবিরোধীদেরকে জেলে পাঠাতে হবে, সেটা তো ওনারা পাঠাতে পারছেন না। ফলে যোগ্যদেরকে বাদ দিয়ে বাকি গোটা দিকে তৃণমূলের নজর আছে। প্রকল্পের জন্য অতীতে বামফ্রন্ট সরকারের আমলে মিড ডে মিলে ডিম সেদ্ধ দেওয়ার টাকায় হাত পড়েনি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য স্কুলে চক ডাস্টার দেওয়ার প্রকল্পে হাত পড়েনি। এখন কেন পড়ছে? তার কারণ ওইখানে কিছু কাটমানি যুক্ত হয়ে যাচ্ছে। রাজ্য রাজনীতি এখন তোলপাড়, একাধারে শাসক দল, একাধারে বিরোধী শিবির। আর বিরোধী শিবিরের মধ্যেই আমরা এক পরিচিত মুখ, সিপিআইএমের কলতান দাশগুপ্ত, ওনাকে সঙ্গে পেয়ে গেছি। তো ওনার কাছেই জেনে নেব ছোট কিছু প্রশ্নের উত্তর। কলতান দাদা, আমরা রিসেন্ট যে ঘটনাগুলো দেখছি এখন রাজ্য রাজনীতিতে যা হচ্ছে, তার মধ্যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বরাবরই বলে থাকেন যে আমরা তো কোনো অন্যায়কে মানি না, তার বিরোধিতা করি আর শাস্তিও তাদের প্রাপ্য। সেক্ষেত্রে আমরা যখন দেখছি যে শাসক দলের একাংশই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েও তারা হঠাৎ করেই দেখছি জামিন পেয়ে যাচ্ছে, তো এই প্রসঙ্গে কি বলবে? একের পর এক জামিন হয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে যাচ্ছে তারা। জামিন হয়ে যাওয়ার এমনি হচ্ছে না তো, জামিন হয়ে যাওয়ার পরিবর্তে তৃণমূলও কিছু সাহায্য সহযোগিতা করে দিচ্ছে বিজেপিকে। এই যে বাম আমলে আরএসএস বিজেপি এই পশ্চিমবাংলায় এত স্বল্প সংখ্যক ছিল, এখন একেবারে আরএসএসের জন্য ফাঁকা মাঠ হয়ে গিয়েছে। আরএসএস তার পছন্দ মতো রাজনীতি করে যেতে পারছে, তৃণমূল তাকে কখনো বাধা দেওয়ার চেষ্টা করেনি। এই যে একটা প্রোপাগান্ডা ফিল্ম, সেটা এমনি ট্রেলার ইত্যাদি দেখিয়ে লোকে চলে যেত, কেউ অর্ধেক লোক জানতেও পারতো না, কিন্তু সেটাকে জোর করে বাধা দিয়ে পুলিশ পাঠিয়ে এমন একটা ন্যাশনাল নিউজ করে দেওয়া যাতে আরও বেশি মানুষ ওই প্রোপাগান্ডা ফিল্ম দেখতে যায় এবং তার মধ্যে দিয়ে তারা প্রভাবিত হতে থাকে। ফলে একদিকে তৃণমূল যেরকম বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তার রাজনীতির বিস্তার ঘটানোর জন্যে, উল্টো দিকে বিজেপি সেই হিসেবেই যে নেতাদেরকে তারা ধরেছিল দুর্নীতির অভিযোগে তাদের সব আস্তে আস্তে জামিন হয়ে যাচ্ছে। আমার রাজ্যের বিরোধী দলনেতা তিনি 23 সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন 3টে তারিখ যে সিবিআই কবে আসবে আর কোন নেতাদেরকে ধরে নিয়ে যাবে, কিন্তু এখনও অবধি সিবিআই তাদের বাড়িতে এসে কাউকে ধরতে পারলো না। যতগুলো তদন্ত সিবিআই পশ্চিমবাংলায় হাতে নিল তার একটা আজ অবধি শেষ জায়গায় পৌঁছাতে পারলো না পারতে দেওয়া হলো না।
এই প্রশ্নটাই যখন আমরা করছি তখন বিজেপি তৃণমূল রেগে যাচ্ছে, কারণ ওরা জানে যে ওদের ওপরতলায় সেটিংটা হয়ে আছে বলে পশ্চিমবাংলার এখন এই অবস্থা হচ্ছে। আচ্ছা, এনআরসি থেকে শুরু করে তোমার পেহেলগাঁও হত্যাকাণ্ড, তার ফলে যখন সিপিআইএম শান্তি মিছিল করছিল বিভিন্ন জায়গায়, তখন বলা হয়েছে তারা দেশদ্রোহী। এ বিষয়ে কি বলবো? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধেও সিপিআইএম মিছিল করেছে, প্যালেস্তাইনে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধেও সিপিআইএম মিছিল করেছে, ভারতবর্ষে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধেও সিপিআইএম মিছিল করেছে। কিন্তু বিজেপিকে এই কথাটা বলতে পারবে যে প্যালেস্তাইন বা ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য তারা কোনো কাজ করেছে, তাদের প্রতি মানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মিছিল করেছে? খালি বাংলাদেশের সংখ্যালঘুদের ঘটনার প্রতিবাদে মিছিল করেছেন, খুব ভালো, কিন্তু সংখ্যালঘুদের জন্য যদি এত দরদ থাকে তাহলে ভারতবর্ষে, প্যালেস্তাইনে, অন্যান্য যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর সেই ভালোবাসা তাদের কেন নেই? তাহলে ওটা দরদটা আসলে সংখ্যালঘুদের ওপর নয়, দরদটা আসলে ভোট ব্যাংকের ওপর। যে অভিযোগে বাংলাদেশে একজন ধর্মগুরু গ্রেপ্তার হয়েছিলেন, দেশদ্রোহিতার অভিযোগ ইত্যাদি ইত্যাদি, সেই একই দেশদ্রোহিতার অভিযোগে বিজেপি ভারতবর্ষে কত লোককে জেলে পুরে রেখেছে, বছরের পর বছর ধরে উমর খালিদের কেসে ডেট পড়ছে না, বিনা বিচারে জেলে আটকে থাকতে হয়েছে, তখন তো বিজেপির কোনো নেতাকে কথা বলতে দেখছি না। তাহলে এই যে দ্বিচারিতাটা, এইটা সিপিআইএম কোনো দিন করেনি। পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে সিপিআইএম লড়েছে, ভবিষ্যতেও লড়বে। তো এরপর হচ্ছে যখনই বিরোধীদের রাস্তায় নামতে দেখেছি, মাঠে ময়দানে তাদেরকে নেমে লড়াই করতে দেখেছি, তখনই কথা উঠেছে যে শূন্য থেকে আরও এক ধাপ উঁচুতে মহাশূন্যে ওঠার জন্য চেষ্টা করছে। তো আগামী নির্বাচনকে সামনে রেখে সেরকম কি কোনো মানে শপথ নিয়েছো যাতে করে শূন্য? প্রতিটা নির্বাচনের ক্ষেত্রেই শপথ থাকে যে সাধারণ মানুষের দাবিগুলোকে সামনে আনতে হবে। আচ্ছা, যারা এত কথা বলছেন তারা এক একটা জায়গায় বিধানসভা, লোকসভা নির্বাচনে, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে 97%, 99% ভোট পাচ্ছেন কি করে? একের পর এক তালিকা দেখিয়ে দেওয়া যায়। পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের সিম্বলে দেওয়া যে ব্যালট, সেই ব্যালটগুলো কাউকে দেখছি গিলে চিবিয়ে খেয়ে নিতে হচ্ছে, কেউ দেখছি যে নালা নর্দমায় ফেলে দিচ্ছেন। কেন? কী কারণে? এত মানুষ খুন হয়ে গেলেন কেন পঞ্চায়েত নির্বাচন? যদি এত উন্নয়নের কাজই হয় আর বামেদের প্রতি যদি এত মনোভাব থাকে যে আরে ওরা পারবে না, তাহলে তৃণমূলকে এই হত্যা, তাহলে এই অত্যাচার কেন করতে হলো? নন্দীগ্রাম, অন্যান্য জায়গায় সমবায় নির্বাচনে বিজেপি ঠিক নমিনেশন দিয়ে দিতে পারছে, তৃণমূল পারছে। বামপন্থীরা নমিনেশন দিতে গেলে মারধর, আক্রমণ, মিথ্যে মামলা, এখন পুলিশ ওই সব নতুন শিখেছে, গাঁজা কেস দিয়ে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এই সব ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ বামপন্থীরা সাধারণ মানুষের দাবি দেওয়ার লড়াইয়ে কথা বলছে বলে। আজকে আবার এই আগামী 1 বছর নির্বাচন, তার আগে আবার কুকথার স্রোত বয়ে যাবে, তার আগে আবার গরম গরম বক্তৃতা হয়ে যাবে, এ ওকে খারাপ কথা বলবে, ও ওকে খারাপ কথা বলবে, এইসব হতে থাকবে। তার মধ্যিখান দিয়ে আসলে 100 দিনের কাজের টাকা চুরি কী করে হলো, আবাস যোজনার টাকা চুরি কী করে হলো, কারা দোষী ছিল, সেন্ট্রালের যে টিম এলো এখানে তদন্ত করতে, তারা তদন্ত করে কোন চোর চিটিংবাজের নামে থানায় এফআইআর করলো, কেন করলো না, এই প্রশ্নগুলো আমরা করতে যাব। সেটা নির্বাচন হোক বা এমনি হোক, যে কোনো সময় যাব। কিন্তু তৃণমূল, বিজেপি কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না বলে ওদেরকে অন্য এজেন্ডায়, কখনো মন্দির মসজিদে, কখনো হিন্দু মুসলিমে, কখনো অন্য এজেন্ডায় তাদের নজর ঘোরানোর খেলাটা তাদের খেলতে হচ্ছে। আমরা তো বেশ কয়েকদিন আগে দেখেছিলাম যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং সেখানে তোমাকে যার জন্য গ্রেফতার হতে হয়েছে। তো এবার কি বলতে চাইছো, শাসক দলের এটাই তাহলে এজেন্ডা হয়ে যাচ্ছে? যখন তখন বিরোধীদের এরকম বিভিন্নভাবে এআই দিয়ে বা যা করেই হোক, তোমরা যেটা প্রসঙ্গ তুলছো যে এআই দিয়ে হয়েছে বা আমরা তো এটা করিনি, সেক্ষেত্রে তাহলে বলবো এই ব্যাপারে তোমাদেরকেই কেন জড়িত করা হচ্ছে, কেন গ্রেফতার করা হচ্ছে? সে কি বামপন্থীদের গ্রেপ্তার করা হচ্ছে কেন, তার কারণ খুব স্পষ্ট, যে বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আরও বেশি জায়গা যখন পাবে তখন তৃণমূল আর বিজেপির অসুবিধা হয়ে যাবে। আরএসএসের একটা পত্রিকা বেরোয় স্বস্তিকা, সেই স্বস্তিকাতে 2022 সালের ডিসেম্বর মাসে ওদের এডিটোরিয়াল না পোস্ট এডিটোরিয়ালে লেখা বেরিয়েছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। মানে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা মেন টার্গেট নয়, বামপন্থীদের সুবিধা করে দেওয়া যেন এইটা মেন টার্গেট। যে কারণে আনিস খানের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মীনাক্ষীকে 10 দিন জেল কাটতে হচ্ছে। কী অপরাধ ছিল কেউ জানে না। এই অডিও ক্লিপ ইত্যাদি নিয়ে আমার ঘটনার পরেও রিসেন্ট যা ঘটনা ঘটেছে সেখানেও কাউকে পুলিশ হ্যারাস করেছে। অথচ অনুব্রত মণ্ডলের যখন ক্লিপ ভাইরাল হলো তখন পুলিশ তো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলই না, তার কিছু করতে পারলই না, উল্টে যে পুলিশ কর্মীর সাথে তার কথোপকথন তাকে নাকি শুনলাম থানায় ডেকে পাঠিয়ে কী সব প্রশ্ন ইত্যাদি করা হয়েছে। ফলে পুলিশ কোথায় সক্রিয় হবে কোথায় নিষ্ক্রিয় হবে এটা যখন তৃণমূল ঠিক করে দিচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে হচ্ছে যে পুলিশ আসল বিরোধীদের, যারা বিধানসভার ভেতরে
মেকি বিরোধী দলের পোশাক পরে রয়েছেন তাদের কিছু হবে টবে না, তাদের কিছু হবে না, সেটা আমরা তো দেখতেই পাচ্ছি। কারণ এই ধরনের ঘটনায় আমরা দেখেছি যে বিজেপির নেতারা গ্রেপ্তার হচ্ছেন ও ওই দিন রাত্রিবেলা পরের দিন সকালে জামিন হয়ে যাচ্ছে। মীনাক্ষীকে কিন্তু 10 দিন হাইকোর্টে গিয়ে হচ্ছে যে তার জামিনের ব্যবস্থাটা করতে হয়েছিল। তাহলে এই সেটিংয়ের রাজনীতিতে তৃণমূল বিজেপি আছে, বামপন্থীরা নেই বলে, সাধারণ মানুষ নেই বলে আর.জি. করের ঘটনার পর একেবারে হাজার হাজার সমন সমস্ত লোককে পাঠানো হয়েছিল। কেন এই ভয় দেখানো কেন? আবার ঘটনার 1 বছর পর যখন আসছে জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের আবার পুরনো মামলা দিয়ে ডেকে পাঠানো হচ্ছে কেন? কারণ যারা আসল লড়াইয়ের লোক তারা যাতে আবার রাস্তায় নেমে না পড়ে, তার জন্যে সরকার এটা ঢাল করতে চাইছে। তুমি যখন আর.জি. করের প্রসঙ্গটা আনলেই আমি সেই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করি। যখন আর.জি. করের মৃতা যিনি বা জুনিয়র ডাক্তার আমাদের তিলোত্তমা অভয়া, তার দেহকে আগলে রেখে মানে তার দেহকে আটকে রেখে, সেই গাড়ি আটকে রেখে কিন্তু তোমরাই প্রথম প্রতিবাদটা করেছিলে। তারপরেও কিন্তু বলা হয়েছে যে না, সিপিএম এখানে রাজনীতির রঙকে টেনে আনছে। এ বিষয়ে কী বলবো? নির্যাতিতার মৃতদেহকে হু করে পুলিশ দিয়ে এসকর্ট করে নিয়ে যাওয়াটা একটা রাজনীতি। নির্যাতিতাকে কেন নির্যাতন হতে হলো, তার উপর কেন তাকে মারা যেতে হলো, এটার পিছনে একটা রাজনীতি আছে। এই যে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার যে রাজনীতি চলছে, এই গোটা রাজনীতির বিরুদ্ধাচরণ করতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, রাত দখল করেছেন। সাধারণ মানুষ জনতার চার্জশিট দিয়েছেন সরকারকে, সাধারণ মানুষ দ্রোহের কার্নিভাল করেছেন, রাত জেগেছেন, দিন জেগেছেন। এই গোটা সাধারণ মানুষের লড়াইটাকে আপনি প্রতিবাদ বললে প্রতিবাদ, রাজনীতি বললে রাজনীতি, যে নামই আপনি বলুন, মানুষ তার কথা, তার লড়াইয়ের কথা, নির্যাতিতার যাতে বিচার হয় আর যাতে কাউকে এরকম কোনো নাম দিয়ে অভিহিত করতে না হয়, তার চেষ্টা সাধারণ মানুষ করেছেন, বামপন্থীরাও করেছেন। এর আগেও পার্ক স্ট্রিটের ঘটনা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ অবধি ঘটনা কম ঘটেনি। ফলে নির্যাতনের প্রতিবাদ করতে নাম চাওয়ার যদি রাজনীতি হয়, তাহলে রাজনীতি হোক। তাহলে এই প্রতিবাদগুলোর প্রভাব কেন ভোট বাক্সে পড়ছে না? 100বার ভোট বাক্সে পড়ছে। তো ভোট বাক্সে পড়ছে বলেই তো পঞ্চায়েত নির্বাচনে ব্যালট খেয়ে নিতে হচ্ছিল। ভোট বাক্সে প্রভাব পড়ছে বলেই তো সঠিক ভোটার তালিকা তৈরির জন্য আমরা আগে যখন নির্বাচন কমিশনের কাছে গেছি, তখন নির্বাচন কমিশন নাম বাদ দেয়নি। 23 সালে পার্টির পক্ষ থেকে কলকাতায় হাজার প্রায় 50,000 নামের তালিকা জমা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কেন সেই নাম বাদ পড়ল না? আজকে নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, 23 সালের পেন্ডিং কাজটা এখনও কেন হয়নি? কোন নেতার চাপে, কোন মন্ত্রীর চাপে? সেই প্রশ্ন তো আমরা জানতে চাইব। আমার ঠাকুরদাকে, যিনি আমার জন্মের আগে মারা গেছেন, তিনি খালি ভোটের দিন এসে ভোট দিয়ে চলে যাবেন আর আমি লিস্টে গিয়ে দেখব ঠাকুরদা এসছিলেন, এইটা কি গণতন্ত্র নাকি? এর বিরুদ্ধে লড়াই তো হতেই থাকবে, এবং এর বিরুদ্ধে লড়াইটা ঠিকঠাক হলেই মানুষের মধ্যে প্রভাব বাড়তে বাধ্য। এতে গতকাল আমরা দেখলাম যে একাধারে তোমার করুণাময়ীতে এপিসি ভবনের কাছে এসে টেট পরীক্ষার্থীদের যে উত্তীর্ণ হওয়ার তাদের ফলাফল বেরোয়নি, তারা চাকরি পাচ্ছে না। অন্যদিকে দেখলাম আমরা বিকাশ ভবনের সামনে, যে বিকাশ ভবন অভিযান চলো, এসএফআইয়ের আন্দোলনটা হলো, সেখানে দেখলাম যে পুলিশ দাঁড়াতে দিল না, এক প্রকার বিক্ষোভকারীদের, আন্দোলনকারীদের দাঁড়াতে দিল না, এবং দেখলাম যে কজন আসছে, একটা করেও আসছে, তাদেরকে টেনে হিঁচড়ে, এমনকি মেয়েগুলোকে পর্যন্ত রাস্তায় টেনে হিঁচড়ে আলো। তাহলে শুধু কি এরকমভাবেই রাজনীতি চলতে থাকবে? আইন কোন দিকে? আইন তো এখন তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গিয়েছে। আইন এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার খাটের তলা থেকে যা পাওয়া গেছিলো ওইগুলো আইন না বেআইন, সেটা এখন অবধি সিবিআই বলে। এসএফআইকে বলতে শুনলাম পুলিশ দলদাস মুখ্যমন্ত্রী। পুলিশ যে এই ধরনের কাজ করছে, মুখ্যমন্ত্রী নির্দেশ, তৃণমূলের নেতাদের নির্দেশে কাজ করছে, এটা এসএফআই বলার অপেক্ষা রাখে না তো। এই যে 2019-এর 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড ছিল, বিকেলবেলা ব্রিগেডের খবর সরে গিয়ে টিভিতে মিডিয়াতে চলে এলো রাজীব কুমারের বাড়িতে সিবিআই যাচ্ছে, কি লাল ডায়েরি অমুক তমুক কী সব শুনেছিলাম। তো 2019-এর 3রা ফেব্রুয়ারি থেকে আজকে 2025 সালের আগস্ট মাস চলছে, তাহলে সিবিআই তো আর রাজীব কুমারের বাড়িতে যেতে পারলো না। কলকাতার গার্ডেন রিচে একটি কলেজে তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারিতে পুলিশ অফিসার খুন হলেন, পুলিশ কী তদন্ত করলো? পাহাড়ে সেই অমিতাভ মালিক খুন হলেন, পুলিশ অফিসার, পুলিশ কী তদন্ত করলো? এইগুলোতে পুলিশ কোনো তদন্ত করছে না। কিন্তু আর.জি. করের রাত্রিবেলা আপনি ওখানে রাস্তায় দাঁড়িয়েছিলেন কি না তার জন্য সমন পাঠাচ্ছে। একজন যুবতী কমরেডের স্বামীকে ডেকে নিয়ে বলা হচ্ছে, পুলিশ বলছে যে আপনি কি স্বামী, আপনি আপনার বউকে একটু আটকে রাখতে পারেন না বাড়িতে? এই যে মনুবাদী মনোভাব যেটা আরএসএস শেখায়, সেইটা যখন পুলিশ শেখাতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন বোঝা যাচ্ছে যে পুলিশ তার ইন্টেলিজেন্স, তারা এখন আর ন্যায় প্রতিষ্ঠার কাজ করছে না, তারা এখন সমাজবিরোধীদের ধরতে পারছে না, কারণ সরকারটাই সমাজবিরোধী দ্বারা পরিচালিত হয়ে গেছে। তারা এখন প্রতিবাদীদেরকে খুঁজে ধরছে। এইভাবে যদি পুলিশের কাজ চলতে থাকে, তাহলে এই ধরনের ঘটনা, পুলিশকে দলদাস ইত্যাদি বলা, সেটা আরও বাড়তি হতে থাকবে। আরে পুলিশ তার ইনস্ট্রাকশন আছে, সে ওইখান থেকে গ্রেপ্তার করবে, খুব ভালো। বাসে তোলার সময় পুলিশ লাথি মেরে দেবে?
কালকের ভিডিও আছে, মীনাক্ষীকে আরজি করের ওইখানের গাড়ির সামনে থেকে সরানোর জন্য পুলিশ তাকে হাত দিয়ে ধাক্কা দেবে, গায়ে হাত দিয়ে দেবে। এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে পুলিশ আর নিরপেক্ষতার জায়গায় নেই। আর পুলিশ নিরপেক্ষতার জায়গায় না থাকলে সাধারণ মানুষ, বামপন্থীরা, বাকিরা সকলে মিলে তার দিকে যে আঙ্গুল তুলবে, তাকে যে দোষারোপ করবে, এর মধ্যে তো অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। সমাজ গড়ার কারিগরকে আজকে আমরা ফেলে পেটাচ্ছি। সমাজ গড়ার কারিগরদেরকে আসামি বলে ডাকা হচ্ছিল, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। চাকরি প্রার্থীরা মিছিল করেছেন, পুলিশ গ্রেপ্তার করেছে, রাত্রিবেলা ছাড়েনি, পরের দিন তাদেরকে ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হচ্ছে। ওপর থেকে ডাকা হচ্ছে যখন, এরা বলছেন যে এই আসামিদের ডাকো, আসামিদের ডাকো। যারা চাকরি প্রার্থী, যারা আমাদেরকে চক ডাস্টার দিয়ে ছোটোবেলায়, ওই যে খানিকক্ষণ আগে আপনি বলছিলেন না, পায়ে দাঁড়াতে দিচ্ছে না, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে যারা শেখালেন, আমরা এই যে কথা বলছি, কথা বলতে যারা শেখালেন, ঠিক ভুলের বিচার করতে যারা শেখালেন, তাদেরকে বলা হচ্ছে এই আসামিদেরকে ডাকো। আর যারা আদতে আসামি, তারা ওখানে বসে পায়ের ওপর পা তুলে পোলাও মাংস খাচ্ছে। যারা দুর্নীতি করেছে তারা চাকরি বাকরি করছে, কিন্তু যারা যোগ্য তারা অপরাধ করে ফেলেছে এই পশ্চিমবাংলায়। ফলে এই পরিস্থিতির বদলের জন্যে যে লড়াই তিলোত্তমার ক্ষেত্রে হয়েছে, যে লড়াই টেটের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে হয়েছে, আরে ক্লাস কবে খুলবে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিটা কবে হবে, মেডিকেলে ডেন্টালে ভর্তিটা কবে হবে, এই প্রশ্ন শিক্ষামন্ত্রীকে করতে গিয়ে যদি লাথি ঝাঁটা জোটে, তাহলে গণতান্ত্রিক উপায়ে যখন এর পাল্টা কিছু হবে, তখন শিক্ষামন্ত্রী তো আর কিছু বলতে পারবেন না। এত কিছুর পরও দেখলাম তো পশ্চিমবঙ্গ মানুষের কোনো সেরকমভাবে দেখলাম না, কোনো দেখলাম। মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ, এটা রবি ঠাকুর থেকে আরম্ভ করে সবাই বলেছেন। যে মানুষকে আমরা বলি যে আরে এই রকমই তো সরকার আপনারা ডিজার্ভ করেন, সেই মানুষই কিন্তু, এটা একেবারে বলা উচিত নয়, সেই মানুষই কিন্তু রাস্তায় নেমে রাত দখল করেছেন, সেই মানুষ জনতার চার্জশিট করেছেন, সেই মানুষ দ্রোহের কার্নিভাল করেছেন, সেই মানুষ পাড়ায় পাড়ায় পঞ্চায়েতে গিয়ে 4 ক ফর্ম ফিল আপ 100 দিনের কাজের জন্যে তার জোগাড় করে আনছেন, সেগুলো আনছেন। তীব্র আক্রমণ আছে। আপনি অন্য সময়ের সাথে তুলনা টানতে পারেন যে ওই সময় তো এরকম দেখিনি, অন্য সময়ে অতীতের সরকারের সময়ে বিরোধী দল যা আন্দোলন করতো তার এই তীব্র আক্রমণ কখনো হয়নি। ওই সময় কোনো বিরোধী দলের নেতা টানা 10 দিন জেল খেটেছেন কোনো একটা আন্দোলন করতে গিয়ে, এটা সেই সময় ছিল না, এখন তাই হচ্ছে। ফলে এই সব তীব্র আক্রমণ সামলে উঠেও আন্দোলনটা হচ্ছে, এটা এই সময়ের বাস্তব। সবাই তো টাকা দিচ্ছে প্রকল্পের মতো দিচ্ছে, তাহলে সিপিআইএম বা এই ধরনের বিরোধী দলগুলো কেন বলছে না যে তারাও এটা দেবে, তবে মানুষ তাকে ভোট দেবে? প্রকল্প সিপিআইএম যখন সরকার চালিয়েছে, বামফ্রন্ট সরকার তখনও ছিল। প্রকল্প যে কোনো সরকারের দেওয়ারই কাজ। পঞ্চায়েত নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার প্রকাশ্য প্রেস বিবৃতি আছে যে যখন অমুক প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়, আমরা সরকার এলে অমুক প্রকল্পের টাকাটা তার বেড়ে যাবে। এটা খুব বাস্তব। তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে এমন একটা বিজ্ঞাপনে 6 লাভ করে দিচ্ছে এমনভাবে যে মনে হচ্ছে প্রকল্প আর কেউ দেয়নি, ওনারাই খালি দিচ্ছে। এটা একটা ভুল। দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রকল্প দেওয়ার জন্যে স্থায়ী উন্নয়নের কাজ হচ্ছে না, ওরা বলছে এখানে সব টাকা খরচ হচ্ছে, এইটা আরেকটা ভুল। প্রকল্পে টাকা দেওয়ার জন্য অতীতের বামফ্রন্ট সরকারের আমলে কিন্তু রাস্তা তৈরির ফান্ডে হাত পড়েনি। প্রকল্পের জন্যে অতীতে বামফ্রন্ট সরকারের আমলে মিড ডে মিলে ডিম সেদ্ধ দেওয়ার টাকায় হাত পড়েনি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্যে স্কুলে চক ডাস্টার দেওয়ার প্রকল্পে হাত পড়েনি। এখন কেন পড়ছে? তার কারণ ওইখানে কিছু কাটমানি যুক্ত হয়ে যাচ্ছে। এইটা তৃণমূলকে স্বীকার করতে হবে। সরকার বলছে বা সরকার বলতে চাইছে, যেটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে, যে বাম তারা নাকি জোট করছে, বাম কংগ্রেস জোট করছে, বাইরে গিয়ে তারা বাম, আবার বিজেপিরাও দেখছি রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন তুলছে যে তাহলে তো দিল্লিতে গিয়ে টিএমসি আর বাম জোট করছে। তাহলে কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে রাজ্য সরকারকে বা শাসক দলকে মুখ ছোট করা বা কালো করার কোনো উদ্দেশ্য রয়েছে বিরোধীদের? ইন্ডিয়া মঞ্চ সর্বভারতীয় ক্ষেত্রে যেটা তৈরি হয়েছে, সেটা এরকম সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তৈরি হয়েছে যারা মনে করেন বিজেপি বিরোধী। এখন তৃণমূল সঠিকভাবে বিজেপি বিরোধী কিনা সেটা তাকে সময়ে সময় উত্তর দিয়ে যেতে হবে, কারণ তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। অতীতে এরকম যৌথ আন্দোলন যা দিল্লিতে হয়েছে, আমরা একটা বেশিরভাগ সময় দেখেছি যখন সমস্ত বিরোধী দল বিরোধী পক্ষে হাত তুলছে, তখন তৃণমূল ওয়াকআউট করার নাম করে ওইখান থেকে নিজেকে এড়িয়ে নিয়েছে। ফলে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছেই, সেইটা বিজেপি জানে এবং বিজেপি জানে বলেই সেই মতো ব্যবহার করে। বিজেপির যদি তৃণমূলকে নিয়ে এত সমস্যা ছিল, তাহলে যে নেতারা কলকাতায় সভা করতে এসে ভাগ মুকুল ভাগ মতন ভাগ বললেন, তাদের কিছু লোককে নিজের দলে নিয়ে নিলেন, কিছু লোককে দুর্নীতির মামলা থেকে তাদের নাম টাম সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কেন করলেন? গোটা দেশ জুড়ে বিজেপি
বিরোধী দলের যে নেতাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ করতো, সেটা মহারাষ্ট্রে হতে পারে, আসামে হতে পারে, পশ্চিমবাংলায় হতে পারে, তারা দল পাল্টে ফেলতেই তাদের নামে সব দুর্নীতির অভিযোগ বন্ধ হয়ে গেল। যে নেতারা অতীতে শুভেন্দুবাবুর দুর্নীতি সম্পর্কে কথা বলতেন, তারা এখন শুভেন্দুবাবুর সম্পর্কে জয়ধ্বনি দিচ্ছেন। মানুষ বিশ্বাস করবে এগুলো? এবং এই অবিশ্বাসের কারণেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিছু করবে না, এটাও মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন। আমরা যখন প্রথম এটা বলছিলাম, অনেক মানুষ হয়তো বিশ্বাস করেননি, কিন্তু সময়ের সাথে সাথে নিজের অভিজ্ঞতার সাথে আমাদের কথা মিলিয়ে মানুষ বিশ্বাস করছেন যে এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে কিছু করবেন না। ফলে ওরা মুখে যাই বলুক, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যাই মিথ্যা প্রচার করার চেষ্টা করুন, দিনের শেষে মানুষ এটা বুঝছেন, আরও ভালোভাবে বুঝবেন যে বিজেপি আসলে নিজের ক্ষমতা দখল করতে যতটা তৎপর, তৃণমূলের দুর্নীতিকে সবার সামনে এক্সপোজ করে দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠাতে তৎপর নয়। কুণাল ঘোষ অভয়ার মা বাবার বিরুদ্ধে এফআইআর করেছেন, তো কোথাও কি মনে হচ্ছে যে অভয়ার মা বাবা কিছু বুঝে যাচ্ছেন বলে তার জন্য তারা শাসক শিবির ভয় পাচ্ছে? কুণাল ঘোষ তো বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা বলার পরও কুণাল বাবুর নামে কেন কোনো মামলা হয়নি, তৃণমূলের নেতারা কেন করেননি, এটাই তো আমি বুঝে পাই না। আর অভয়ার বাবা মা গত দীর্ঘদিন ধরে যে লড়াইটা লড়ছেন, এই ধরনের কোনো মামলা টামলা দিয়ে ওদের ভয় পাওয়ানো যাবে না, ওরা লড়ে নেবেন। শেষ প্রশ্নে যাব একটাই ডিওয়াইএফআই নিয়ে, সেটা হচ্ছে মীনাক্ষী দি যখন ডিওয়াইএফআই ছেড়ে এবার পার্টির দিকে গেলেন, সময়ের সাথে সাথে যেতে হবেই, তো কোথাও কি মীনাক্ষী দি যেভাবে নেতৃত্বটা দিয়ে এসছিলেন, এখন উনি পার্টির তরফে চলে যাওয়ার সময় কি ডিওয়াইএফআইয়ের ক্ষেত্রে এখন কোনো রকম কোনো আন্দোলন যেভাবে চলছিল সেভাবে কি স্তীমিত হয়ে যাচ্ছে নাকি একইভাবে? না, আন্দোলন একই রকমভাবে চলে। জাহাজের ক্যাপ্টেন কেউ একজন থাকবে, জাহাজের ক্যাপ্টেন সে সময়ের সাথে সাথে, আমাদের নিয়ম আছে তো, বদলে যায়, সংগঠনের নিয়ম। তৃণমূল বিজেপির মতো তো না যে সারা জীবন ধরে একই পোস্টে থেকে যাব, ফলে সেইটা ক্যাপ্টেন বদলে যেতে পারে, কিন্তু জাহাজ তার নির্দিষ্ট লক্ষ্য, তার যে কম্পাসের লক্ষ্য, সেই দিকে ঠিক এগিয়ে যাচ্ছে। ক্রিকেট দলের অধিনায়ক চেঞ্জ, হ্যাঁ, সেটা আমাদের হতে থাকে, কিন্তু জাহাজ তার নির্দিষ্ট লক্ষ্যে ঠিক এগিয়ে যাচ্ছে, তাতে কোনো ভাটার ব্যাপার নেই। আগামীর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি বলতে চান? আগামীর বিধানসভা নির্বাচন, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, যে মানুষ পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছেন, তার এলাকায় স্থায়ী কাজের দাবির লড়াই, সেটা আমাদের করতে হবে। পড়াশোনার ক্ষেত্রটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একেবারে ছোট বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার যে অব্যবস্থা, এবং সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র প্রাইভেটাইজেশন, বেসরকারিকরণ করার যে ঝোঁক বিজেপির আছে এনইপি চালু করার মাধ্যমে, সেটা তৃণমূলের রাজ্যে চালু করে দিয়েছে। ফলে গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, এটা পশ্চিমবাংলায় হওয়া উচিত নয়। তার জন্যে লড়াই, যা দুর্নীতি গত 13 বছর ধরে হয়েছে তার বিরুদ্ধে লড়াই, এবং যে পশ্চিমবাংলা ভেঙে চুরে গিয়েছে সেই পশ্চিমবাংলাকে একটা নতুন করে সুন্দর করে গড়ে তোলার লড়াই, এইটাই 26-এর মূল এজেন্ডা হওয়া উচিত। টেটের পরীক্ষার্থীরা তো বললেন যে আমরা খেলা মেলায় বিভিন্ন অনুদানে মুখ্যমন্ত্রীর নজর আছে, কিন্তু চাকরি দেওয়ার বেলায় মুখ্যমন্ত্রীর নজর নেই। মুখ্যমন্ত্রীর যোগ্যতার দিকে কোনো নজর নেই। যারা যোগ্য, সেটা টেট হতে পারে, এসএসসি হতে পারে, ডাক্তারি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, যা কিছু হতে পারে, যোগ্যদের দিকে মুখ্যমন্ত্রীর কোনো নজর নেই। কারণ সমাজবিরোধীরা যে সংগঠন তৈরি করেছে না কি করেছে আমি জানি না, তাদের ঘাড়ে চেপে বসে যে সরকারটা চলছে, যোগ্যদের যোগ্য সম্মান দিতে গেলে সমাজবিরোধীদেরকে জেলে পাঠাতে হবে, সেটা তো ওনারা পাঠাতে পারছেন না। ফলে যোগ্যদেরকে বাদ দিয়ে বাকি গোটা দিকে তৃণমূলের নজর আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।